ছাত্রছাত্রী পরীক্ষার পর থেকেই তোমাদের অনেকগুলো হোয়াটসঅ্যাপ পেয়েছি যেখানে তোমরা বারবার বলছো যে স্যার আমাদের এই প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে সমাধান করে দিন, অর্থাৎ এক্সপ্লেইন করে দিন প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা লাইন, যাতে আমরা প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পারি। তার কারণ ইতিমধ্যেই অনেক সংস্থা এর উত্তর বলে দিয়েছে বা দিয়ে দিয়েছে, যেখানে তারা এইভাবে উত্তরগুলো দিয়েছে যে 85 কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ, 86 অ্যান্সার বি, কিন্তু এখানে সঠিক উত্তরের কোনো ব্যাখ্যা নেই। তাহলে সঠিক উত্তরের ব্যাখ্যা না থাকার জন্য সেই সংস্থার যে উত্তর, সেই উত্তরপত্র অনেক ভুল থেকে যাচ্ছে, যেখানে তোমাদের স্কোর তোমরা অ্যাকুরেট কত পেতে চলেছো বা কত পাবে সেটা তোমরা ক্যালকুলেট কিন্তু সঠিকভাবে করতে পারছো না বা পারবে না। তাহলে সেই চাহিদা পূরণ করার জন্যই মূলত এই ভিডিওটা বানানো, যেখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা তোমাকে করে দেব এবং প্রত্যেকটা প্রশ্ন কেন উত্তর এটা হচ্ছে সেটাও তোমাকে বলে দেব, বা আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করব। তাহলে চলো এই ভিডিওটা, যারা নতুন চ্যানেলে তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে এবং একটু শেয়ার করে দিতে হবে ভিডিওটা। আর যারা শুনছো তারা শেষ অবধি ভিডিওটা শুনবে, কারণ এই ভিডিওটার শেষে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে বা ঘোষণা রয়েছে আমাদের টেট শিওরের তরফ থেকে। তাহলে আমার কাছে যে ভিডিওটা আমরা করছি, সেখানে যে কোশ্চেন পেপারটা আছে, এই কোশ্চেন পেপারটা মূলত A1, অর্থাৎ এটা সেট হচ্ছে A1, এবং এই A1 সেটের 85 থেকে আমরা পরপর প্রত্যেকটা প্রশ্ন সলভ করব এবং পরবর্তী ভিডিওতে এর যে অন্য অন্য অংশগুলো আছে প্রশ্ন, সেগুলোও কিন্তু সলভ করে দেব। তাহলে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা প্রশ্নের সলভ পেতে গেলে অবশ্যই টেট শিওরের সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে। তাহলে আমাদের 85 নম্বরে যে কোশ্চেনটা আছে সেই প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, সেখানে কোশ্চেন ছিল যে এফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস হোয়েন দ্য লার্নার্স আর, অর্থাৎ এই প্রশ্নটার মানে হচ্ছে যে একটা ক্লাসরুম সিচুয়েশনে যখন এফেক্টিভ লার্নিং হয়, অর্থাৎ প্রত্যেকটা যে শিখনটা সেটা খুব ভালোভাবে সম্পাদিত হয় যখন লার্নার্স বা স্টুডেন্টরা কিরকম অবস্থায় থাকে। তো এর প্রথম যে অপশনটা আছে, অপশন এ, অর্থাৎ যেখানে আছে প্যাসিভ, অর্থাৎ সমস্ত লার্নাররা প্যাসিভ থাকবে, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে না। অপশন বি রয়েছে এবল টু স্কোর হাই মার্কস, অর্থাৎ তারা প্রত্যেকেই খুব ভালো স্কোর যদি করে তাহলে বুঝতে পারবে যে সবাই খুব এফেক্টিভলি শুনছে। আর অপশন সি আছে ইন্টারঅ্যাক্টিভ, এবং অপশন ডি রয়েছে ফ্লুয়েন্ট ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রত্যেকেই ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হবে। তো আমি একটা এক্সাম্পল দেব যে টেট শিওরে যত লাইভ ক্লাস হয়, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা লাইভ ক্লাসেই মূলত স্টুডেন্টকেও কথা বলতে দিই এবং টিচাররাও সেখানে ব্যাখ্যা করে দেন। তাহলে এটাকে আমরা কি বলি, যেখানে স্টুডেন্ট টিচার উভয়ই একসঙ্গে পার্টিসিপেট করে, সেটা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ সেশন। অর্থাৎ আমরা কেবল এই ইউটিউব ক্লাসে বিশ্বাসী নই, যেখানে টিচার শুধু বকবক করে, স্টুডেন্ট শুধুমাত্র কমেন্ট করতে পারে। আমাদের মনে হয় না যে এতে খুব ভালো পড়াশোনা হয়। তো আমাদের যতগুলো লাইভ ক্লাস আছে, যারা ক্লাস করো স্টুডেন্ট হিসেবে জানো যে আমরা সবসময় ইন্টারঅ্যাক্টিভ সেশনে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? তার কারণ লার্নিংটা সব থেকে ভালো সম্পাদিত হয়, শিক্ষাটা সব থেকে ভালো সম্পাদিত হয় ইন্টারঅ্যাক্টিভ সেশনে, যেখানে স্টুডেন্ট এবং টিচার উভয়ই কথা বলতে পারবে এবং উভয়ের যে মতবাদ বা প্রশ্ন সেটা একে অপরকে করতে পারবে। তাহলে উত্তর কি হয়ে গেল? 85 নম্বর যে কোশ্চেন ছিল তার উত্তর হবে অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এর ক্ষেত্রেই সব থেকে এফেক্টিভ লার্নিং ক্লাসরুমে সম্পাদিত হয়ে থাকে। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে 86 কোশ্চেন, 86 নম্বরে রয়েছে, দেখো প্রশ্ন রয়েছে হোয়েন young learners are taught to improve their spelling and punctuation they will, অর্থাৎ এই যখন কোনো ইয়ং লার্নার্স, অর্থাৎ এখানে মূলত প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের কথাই বলেছে, তাদেরকে যখন তুমি স্পেলিং, বানান এবং তার সঙ্গে সঙ্গে পাংচুয়েশন মানে জ্যোতিচিহ্ন, এই দুটোকে যখন তুমি খুব ভালোভাবে তাদেরকে শিখতে বলো বা তাদেরকে উন্নতি করতে বলো, তখন অ্যাকচুয়ালি কি ইমপ্রুভমেন্ট তাদের ঘটে। তো অপশন এ আছে ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, এতে তাদের অ্যাকুরেসির ইমপ্রুভমেন্ট ঘটে। অপশন বি আছে যে নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি, অর্থাৎ তাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে, তাদের নিজের থেকে কিছু তৈরি করার প্রবণতা, সেটাকে আরো এনহ্যান্স করা হচ্ছে। সি রয়েছে শার্পনেন দেয়ার লিসনিং স্কিল, তাদের শোনার দক্ষতাকে আরো শার্পেন করছো। আর ডি হচ্ছে এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, অর্থাৎ তাদের যে ফ্লুয়েন্সি রয়েছে সেটাকে তুমি এনহ্যান্স করছো। মূলত এই স্পেলিং এবং পাংচুয়েশন এই দুটো যদি তুমি সঠিক করে ফেলতে পারো, তাহলে তুমি কি করতে চাইছো, তাদের অ্যাকুরেসিটাকে তুমি সবসময় কি করছো,
তুমি তাকে বৃদ্ধি করছো, অর্থাৎ তুমি তাদের অ্যাকুরেসিটাকে বাড়াচ্ছ। অর্থাৎ তুমি তার দাড়ি কোথায় পড়বে, কমা কোথায় পড়বে সেটাকে যখন তুমি কারেক্ট করলে, তুমি তাদের স্পেলিংটাকেও কারেক্ট করলে, দ্যাট মিনস তুমি তার যে লেখার যে দক্ষতা সেটাকে তুমি এনহ্যান্স করছো বা বাড়িয়ে দিচ্ছ। তাহলে এটার ক্লিয়ারলি উত্তর হয়ে যাচ্ছে যে তুমি তাদের অ্যাকুরেসি ইমপ্রুভ করছো, দ্যাট মিনস অপশন নাম্বার এ হচ্ছে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু হলেও কন্ট্রোভার্সি অনেক ক্ষেত্রে আছে। অনেক বইয়ে দেখতে পাবে যে পেডাগজির বইয়ে যে সেখানে এনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, অর্থাৎ তুমি যখন পাংচুয়েশনও সঠিক করে ফেলছো এবং তুমি যখন স্পেলিংও সঠিক করছো, ফ্লুয়েন্সির উপরেও জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ রাইটিং ফ্লুয়েন্সির কথা এখানে বলা হয়েছে। তো এটা বিতর্কিত বিষয়ের জায়গা, সেটা ফাইনাল অ্যান্সার কি বেরোলে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, কারণ আমরা সম্ভাব্য উত্তর এবং কারেক্ট উত্তর নিয়ে আলোচনা করছি, তাই কোনো বিতর্ক যাতে না হয় এই প্রশ্নে, তাই আমি এই কথাটাও বলে দিলাম যে অনেক ক্ষেত্রে পেডাগজিক্যাল সেন্স থেকে ফ্লুয়েন্সির কথা বলা আছে, বাট আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যে এটা ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, এটাই এটার সঠিক উত্তর। তার কারণ কারো যদি স্পেলিং আমি ঠিক করি, কারো যদি পাংচুয়েশন আমি ঠিক করি, তাহলে আমি তার অ্যাকুরেসির দিকে নজর দিচ্ছি বা অ্যাকুরেসিকে ইমপ্রুভ করছি। তাহলে এটার সঠিক উত্তর অবশ্যই অ্যান্সার কি বেরোলে পুরোপুরি সমাধান হবে, এবং আমরা তোমাদের ব্যাখ্যা করে দিলাম বা আমি তোমাদের ব্যাখ্যা করে দিলাম যে কেন এটার উত্তর এটা হচ্ছে। আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 87 বলেছে, রাইটিং দ্য টাইটেল অফ আ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড, দ্য টিচার আস্কস দ্য ক্লাস টু গেস হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট। এটা বহুবার তোমাদের বলা হয়েছে বা আমাদের স্টুডেন্টরা জানো যে যখনই তুমি ব্ল্যাক বোর্ডে কোনো একটা টাইটেল লেখো, এটা তুমি নিজেও যদি একটু বিচার করো বুদ্ধি দিয়ে তাহলে বুঝতে পারবে। আমরা ক্লাস 9-10-এ অনেক ধরনের কবিতা পড়তাম যেখানে নামকরণের সার্থকতা বিচার করতে আমাদের বলতো, অর্থাৎ সিগনিফিকেন্স অফ টাইটেল ব্যবহার আমাদের বিচার করতে বলতো। তাহলে সেই ক্ষেত্রে টাইটেল কেন বিচার করতাম, অর্থাৎ টাইটেলটা দেখি আমরা বুঝতে পারতাম যে এই গল্পটা বা এই কবিতাটা বেসিক্যালি কিসের উপরে হতে চলেছে। অর্থাৎ ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে সবার আমি ছাত্র, অর্থাৎ এখানে এই টাইটেলটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে শিক্ষণীয় কিছু একটা কথা বলা হয়েছে যেখানে আমরা সবার কাছ থেকে শিখবো, তার কারণ সবার কাছেই আমি ছাত্র। তো একই রকম ভাবে টাইটেল যখন টিচার লিখে দিয়েছে, তাহলে টিচার কি করতে চাইছে, মূলত কি করতে চাইছে? অপশন এ, ইমপ্রুভ স্টুডেন্টস ভোকাবুলারি, স্টুডেন্টদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডার বৃদ্ধি করতে চাইছে। মেক দ্য স্টোরি লেস ইন্টারেস্টিং, যে গল্পটা সে পড়াবে সেটা যাতে কম ইন্টারেস্ট পায় স্টুডেন্টরা, তাই সেটাই করতে চাইছে। এবং অপশন সি হচ্ছে, লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট, অর্থাৎ কি সম্পর্কে তিনি পড়াতে চাইছেন বা কি সম্পর্কে সেই গল্প বা কবিতাটা আছে সেটা তিনি গেস করতে বলতে চাইছেন বা লিখেছেন, সেটা গেস করতে করার জন্যই তিনি লিখেছেন। এবং ডি হচ্ছে, লেট দ্য ক্লাস গেস দ্য ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং এর জন্য লিখেছেন। অবশ্যই না, আমি তোমাদের প্রথমেই ব্যাখ্যা করে দিলাম যে টাইটেল দ্বারা আমরা ওই গল্প বা কবিতাটার যে মূল বিষয়বস্তু সেটার উপরে ফোকাস করি বা সেটাই বুঝতে পারি। তো এটা হচ্ছে লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট, অর্থাৎ কি সম্পর্কে ওই গল্প বা কবিতা আছে সেটাই মুখ্য বিষয় এই টাইটেল লেখার জন্য। আমাদের পরের কোশ্চেন রয়েছে যে 88 নম্বরের প্রশ্ন করা হয়েছে যে ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং ডিসেবিলিটি and নেগেটিভলি এফেক্টস, অর্থাৎ ডিসলেক্সিয়া কিসের উপরে প্রভাব বিস্তার করে। এটা প্রত্যেকেই পড়ে ফেলেছ যে ডিসলেক্সিয়া হচ্ছে এমন একটি অক্ষমতা যার মাধ্যমে রিডিং এবং রাইটিং এই দুটোর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রভাব পড়ে, অর্থাৎ ডিফিকাল্টিস অফ রিডিং অ্যান্ড রাইটিং। এখানে অপশানে রাইটিং অপশান নেই, তো এখানে সরাসরি রিডিং অপশানটা রয়েছে, উত্তর হয়ে যাবে এ, রিডিং। আশা করি প্রত্যেকেই এই ধরনের প্রশ্নের উত্তর সঠিক করে এসেছো। আমাদের পরের কোশ্চেন রয়েছে 89 নম্বরে, যেখানে বলছে হুইচ এভলিউশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং। বহুবার পড়ানো হয়েছে এবং যারা আমাদের কাছে পড়ো না তারাও জানবে নিশ্চয়ই যে কোনো একটা লার্নিং প্রসেসের, একটা লার্নিং প্রসেস যেটার মধ্যে কোর্স একটা চলছে, তার মাঝখানে যে ছোট ছোট পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে বা কিছু ইউনিটে ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পরীক্ষাগুলোকে আমরা বলি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তো এই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর অবশ্যই ডিউরিং প্রসেস বলেছে, এন্ড অফ দ্য প্রসেস যদি বলতো তাহলে হতো সামেটিভ ইভ্যালুয়েশন, এটা ডিউরিং প্রসেস, দ্যাট মিনস ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে গিয়ে এটার সঠিক উত্তর। আশা করি এটারও সঠিক ব্যাখ্যা তোমরা পেয়েছো বা উত্তর নিজেরাই বুঝতে পারছো যে কোনটা সঠিক হবে। আমাদের সর্বশেষ প্রশ্ন যেখানে কোশ্চেন করেছে দ্য পারপাস অফ সিসিই, অর্থাৎ এই সিসিইর পারপাস কি বা সিসিই এটার আমাদের উদ্দেশ্য কি। এই সিসিই
এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটার আমাদের উদ্দেশ্য কি রয়েছে? তো এর উদ্দেশ্য একটাই, এটা মনে রাখতে হবে যে সিসিই মানে হচ্ছে গিয়ে একটা কারিকুলামের কথা বলছে, অর্থাৎ সেখানে স্কুলিস্টিক অ্যান্ড কো স্কুলিস্টিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ পড়াশুনো তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে যেগুলো খেলাধুলো, শরীরচর্চা বা প্রকৃতি বিষয়ে তাদের ধারণা দেওয়া, এগুলো পুরো বিষয়টা নিয়ে আমরা সিসিইতে আমরা কি করি, ইভ্যালুয়েশন করি। তার মানে এখানে প্রত্যেকটা অপশন যদি তুমি পড়ো, দেখবে কোনো জায়গাতেই এই স্কুলিস্টিক অ্যান্ড কো স্কুলিস্টিক কথাটা নেই। অনেক জায়গাতে স্কুলিস্টিক আছে, স্কুলিস্টিক কথার মানে হচ্ছে গিয়ে পাঠ্যপুস্তক কেন্দ্রিক বা বই কেন্দ্রিক, কিন্তু সিসিইতে কখনোই পাঠ্যপুস্তক কেন্দ্রিক কথা বলে না, তার সঙ্গে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা সব সময়ই বলে এবং সব সময় কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়েই আমাদের সিসিই সম্পাদিত হয়। তাহলে এটার ক্লিয়ার কাট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে স্কুলিস্টিক অ্যান্ড কো স্কুলিস্টিক এরিয়ার উপরে নলেজের যে এভ্যালুয়েশন, তাকে আমরা সিসিই হিসেবে পরিগণিত করি। তাহলে তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই যে 5টা কোশ্চেনের আমি ব্যাখ্যা করে দিলাম, প্রত্যেকটাই সঠিক উত্তর করেছো এবং সঠিকভাবে বুঝতে পেরেছো। আশা করি এই জাতীয় পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক প্রশ্ন নিয়ে ব্যাখ্যা করব এবং এক্সপ্লেইন করব। টেট শিওরের এই উদ্যোগ ভালো লাগলে ভিডিওটা একবার অবশ্যই লাইক বা কমেন্ট অবশ্যই করে দেবে এবং এই জাতীয় ব্যাখ্যা পেতে টেট শিওরের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে। আমি বলেছিলাম ভিডিওর শেষে একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই বুঝে গেছো যে এখন কিন্তু আর ওই 1 মাস 2 মাস বা 15 দিন পড়াশুনো করে টেট আমি পাশ করে যাব, এই বিষয়টা কিন্তু নেই। এবং সত্যি কথা বলতে যে লেভেলের প্রশ্ন আসছে, তাতে আমরাও ভবিষ্যতে এই ধরনের ক্র্যাশ কোর্স করাবো না বলেই সিদ্ধান্ত নিচ্ছি। তার একটা কারণ, যে এত কম সময় পড়িয়ে স্টুডেন্টদের চমক দেওয়া যায় ঠিকই, কিন্তু কখনোই কোনো স্টুডেন্টকে হাতে ধরে শেখানো যায় না। যেখানে কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে, সেখানে যদি ধারাবাহিকভাবে স্টুডেন্টকে না বোঝানো যায়, শেখানো যাবে না। তাই আমাদের 2024 সালের যে কোর্স, সেটা আমরা খুব জলদি শুরু করব এবং সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা শুরু করব। তো যারা 2024 সালের প্রথম থেকে ধারাবাহিকভাবে অন্ততপক্ষে 6 থেকে 8 মাসের একটা কোর্স করতে চাইছো, এই ভিডিওর শেষে ডেসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে নতুন গ্রুপের, সেখানে অ্যাড হয়ে থাকো। আমরা খুব জলদি কিন্তু ক্লাস শুরু করব, বা তার আগে অনেকগুলো ডেমনস্ট্রেশন ক্লাস, ফ্রি ভিডিও, ফ্রি আমাদের নোটস ইত্যাদি প্রত্যেকটাই দেব। এবং যারা সন্দেহ প্রকাশ করেছিল যে আমরা অনেক কমন দিতে পেরেছি 2023 সালের টেটে, তারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবে। তার কারণ আমরা তোমাদের স্বচক্ষে দেখাতে চাই যে আমাদের স্টাডি মেটেরিয়ালসগুলো কীরকম ছিল এবং আমরা কোন লেভেলে পড়িয়েছি। তো প্রত্যেকে ভালো থেকো। টেটের বিষয়ে যে কোনো হেল্পের জন্য টেট শিওরের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো। ধন্যবাদ।